স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে রয়েছে আমি ফারনেস জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও গায়ক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় সাদ শ্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদ হাসান। এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ 3,18,000 টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন সেলিব্রিটির নাম আছে এখানে, তার মধ্যে আছে তাহসান, শবনম ফারিয়া আর মিথিলা। এরা হচ্ছে মূলত শেষের 7, 8, 9 নম্বর আসামি। তো এই কারণে এই মূলত গত 5 তারিখে আমরা মামলা রুজু হয়েছে, মানে 4 তারিখে 5 নম্বর ধানমন্ডি মডেল থানা মামলা নম্বর 5 তারিখ 4। আমরা আদালতের নির্দেশনা মোতাবেক যেহেতু রুজু করেছি, আমরা তদন্ত করছি। আমরা মামলা রুজু হওয়ার যে শর্তের আলোকে আমরা আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনা করছি। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আন্দোলন করে মানবিকতা আদায় করা যায় না। তিনি বলেন, বিদেশে নয় বাসায় থেকে চিকিৎসা করাবেন, এই শর্তেই সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে মুক্তি দিছে, দণ্ডাদেশ স্থগিত রেখে উনি চিকিৎসা করাইতেছে। মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আর আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না। অবশেষে দেশ ছাড়লেন সমালোচিত সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। বৃহস্পতিবার রাত 1টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি। রাত 11:20 ফ্লাইটটি বিলম্বিত হয়। এর আগে রাত 9টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে রজনীগন্ধা লাউঞ্জে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ভাই বিচারপতি মাহমুদ হাসান তালুকদার। এসবের আগে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদ হারান সাবেক এই প্রতিমন্ত্রী। সকল মানুষের মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখনও নারীদের প্রতি কোথাও কোথাও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা দূর করতে দেশের সকল পুরুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, সম্প্রতি নারীদের নিয়ে কিছু কুরুচিপূর্ণ বক্তব্য সকলকেই ব্যথিত করেছে। এ ধরনের মন্তব্য যেন আর কেউ না করে সেটা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে। I hope necessary suggestions and recommendations would come out of the discussions of the experts at this international conference to help our universities take necessary steps for producing skilled manpower to meet the demands of the local and global job market. To make it happen, we must adapt to the changes of fourth industrial revolution. বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় চরম হতাশায় চট্টগ্রামের সাধারণ মানুষ। চাল, ডাল, চিনি, তেলের দাম আগেই বাড়তে ছিল, এখন বেড়েছে আটা ও পেঁয়াজের দামও। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে বিদেশের বাজারে দাম বেশি বলছেন বিক্রেতারা। এই অবস্থায় বাজারের পাশাপাশি আমদানি এবং মজুদের উপর নজরদারির আহ্বান ক্যাবের।
আরও জানাচ্ছেন শেখ জায়েদ। চট্টগ্রামের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ভোগ্যপণ্য। কোনোটির দাম সপ্তাহের ব্যবধানে 3 টাকা কমলে পরের সপ্তাহে বেড়ে যায় 5 টাকা। চাল, ডাল, চিনি, তেল সহ সব পণ্যেরই দাম চড়া। নতুন করে বেড়েছে পেঁয়াজ ও আটার দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। খুচরা বাজারের দাম বাড়তি এখন খুবই খারাপ। এখন মানে 30 টাকার সবজি এখন বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা। বাজারের রেটটা একটু ফ্লাকচুয়েট করে ওঠানামা করে, এটা অস্বাভাবিক মনে হয়। রেগুলার যদি আপনার মনিটরিং হয়। বাজারে শীতকালীন সবজিও এসেছে প্রচুর, কিন্তু কমেনি দাম। পাইকারি বাজার আমদানি পণ্যে ভরপুর থাকলেও বিক্রেতারা বলছেন বেশি দামে আমদানি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। এটা তো আর আমাদের দেশের ভিতরে কোনো তৈরি না, এগুলো তো বিদেশের লোকে বুকিং লোক কথা। বুকিং বাড়লে বাড়ে, কমলে কমে। বাজারে কোনো তদারকি নেই দাবি করে ক্যাব বলছে নজরদারির পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে যেন টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্যের বিক্রি বাড়ানো হয়। ভোগ্যপণ্যের বাজারগুলা ঠিকমতো তদারকি করা দরকার। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে, বিশেষ করে টিসিবি বা অন্যান্য যে সেবাগুলি আছে এগুলো অব্যাহত রাখার দরকার বলে আমি মনে করি। মূল্যবৃদ্ধির পেছনে কোনো অসাধু চক্র জড়িত থাকলে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন খুচরা বাজারের ক্রেতা বিক্রেতারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। নগর দিনাজপুরে এবছর আমন ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে, তবে বাজারে ধানের দর না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, 1 বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা, অথচ সেই ধান বাজারে বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকায়। এতে মন প্রতি লোকসান হচ্ছে 2 থেকে 250 টাকা। এ অবস্থায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের তদারকি চান তারা। বাবুল আক্তার রানা ও ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নওগাঁয় আমন ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে। বর্তমানে প্রায় 85% আমন ধান কাটা ও মারাই শেষ হয়েছে। তবে ফলন ভালো হলেও হাটবাজারে দর না থাকায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয় প্রায় 10,000 টাকা। বর্তমানে হাটে প্রতি মন স্বর্ণা 5 ধান 1030 টাকা, চিনি আতপ ধান 1650 টাকা এবং ব্রি 49 ধান 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মন প্রতি লোকসান হচ্ছে 2 থেকে 250 টাকা। ধান টান তুলে লে যায় যারা, আমরা হয়তো বেশি আমাদের বেচতে গেলে আমাদের দাম তেমন পাই না। মধ্যভোগী যারা তারাই লাভবান হয়। ওষুধের দাম বেশি, পেট পাটালির দাম বেশি, এজন্য আর সব কিছু দিয়ে আমাদের কিছু থাকে না। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকরা ঘরে ফসল তোলার সাথে সাথে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দিচ্ছে। এ কারণেই তারা ধানের দর কম পাচ্ছে। ধান বা যে কোনো ফসল তোলে, তাদের প্রয়োজন হচ্ছে সাথে সাথে বিক্রি করে, তখন একটু দাম কম থাকে। পরিয়ারা মাঝখানে সেটা ক্রয় করে কিছুদিন রেখে পরবর্তীতে বিক্রি করেন, তারা একটু লাভবান হয়। একই চিত্র দিনাজপুরেও। এখানকার বিভিন্ন বাজারে মোটা ধানের দাম 75 কেজির বস্তা 2000 টাকা, আর চিকন ও সুগন্ধি ধান সর্বোচ্চ বিক্রি হচ্ছে 3500 টাকা দরে। কৃষকরা বলছেন, এবছর সার ও ডিজেলের দর বৃদ্ধির কারণে গেল বছরের চেয়ে এবছর ধান উৎপাদনের খরচ বেড়েছে। বর্তমান বাজারে ধানের যে দর, তাতে তাদের লোকসান গুনতে হচ্ছে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের গৃহস্থের পোষায় না। ধান বিক্রি করছি 1900 থেকে 1800, 1900, 2000, এতে আমাদের লস হবে। তবে মোটা ও চিকন ধানের দাম এবার বেশি, এমন দাবি ব্যবসায়ীদের। এরকম যদি বাজার থাকে তাহলে আমরা ধান কিনিয়া লাভ হবে এবং কৃষকও বাজার পাবে। কৃষি অফিসের তথ্য মতে এ জেলায় চলতি আমন মৌসুমে মোট 2,60,850 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 12 ডিসেম্বর প্রাথমিকভাবে 5G চালু করবে টেলিটক, যার কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে ও নোকিয়া। প্রাথমিকভাবে 60টি স্থান থেকে 5G এক্সপেরিয়েন্স করা যাবে বলে জানিয়েছেন টেলিটকের প্রধান নির্বাহী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, এর মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে গেল বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 5G ইন্টারনেট সারা বিশ্ব যাকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার বলে মনে করছে। 2018 সালে বিশ্বের 6ষ্ঠ দেশ হিসেবে প্রথম 5G নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ।
12 ডিসেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে 5G যুগে। এরই মধ্যে মোট 60টি পয়েন্টে শেষ হয়েছে টাওয়ার বসানোর কাজ। টেলিটকের প্রধান নির্বাহী জানান, মার্চ থেকেই 5G সুবিধা দেওয়ার জন্য স্পেকট্রাম কিনতে পারবে অন্য অপারেটরগুলো। সামনের বছরই কিন্তু 5G স্পেকট্রামের নিলামও মানে আমাদের বিটিআরসি যাবে, এবং স্পেকট্রামের নিলামে চলে গেলেই কিন্তু এই ব্যবসাটা, এই ক্লায়েন্টটাকে, বিজনেসটাকে দেখে তারাও এটাকে এইদিকে ম্যাটেরিয়ালাইজ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো 5G সুবিধায় কারিগরি সহায়তা দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, AR/VR, GBPS স্পিড সহ 5G ইন্টারনেটে সুবিধা মিলবে বৃহৎ পরিসরে। আপনার ফোন থেকে নেটওয়ার্ক ঘুরে ফিরে আসতে সময় নিচ্ছে 60 মিলি সেকেন্ড। এমনিতে শুনতে অনেক কম মনে হয়, কিন্তু 5Gতে এটা চলে আসবে 5 থেকে 10 মিলি সেকেন্ডে। তাতে করে যেটা হবে যে অনেক অনেক নতুন সার্ভিস আমরা 5Gর মাধ্যমে আরও অনেক কম ল্যাটেন্সিতে দিতে পারবো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, 5G ইন্টারনেট চালু হলে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। 5G ডিভাইসেস রপ্তানি করা, এটা আমার জন্য একটা বড় মোটো, এবং এই জায়গাটায় আমরা অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পারবো। 5G ইন্টারনেট চালু হলে স্মার্ট সিটি, স্মার্ট পোর্ট, স্মার্ট মেডিসিন, স্মার্ট এডুকেশন সহ শিল্প ও প্রতিষ্ঠান ভিত্তিক নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে 3G এবং 4G অবদান রেখেছিল মানুষের ব্যক্তিগত ব্যবহারে। তবে এই ব্যক্তিগত ব্যবহার থেকে যখন 5G চালু হবে, তখন তা অবদান রাখবে চতুর্থ শিল্প বিপ্লবে। রশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রক্তরঞ্জিত দিন মাস পেরিয়ে আজ 10 ডিসেম্বর। 1971 সালের এদিন বাংলাদেশের বেশিরভাগ স্থানে হানাদার বাহিনী পরাজিত হতে থাকে। আত্মসমর্পণের প্রস্তুতি চলে পাক শিবিরে। অন্যদিকে বাংলার ঘরে ঘরে উঠতে থাকে বিজয় নিশান। 10 ডিসেম্বর দিনটি বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসেও ছিল একটি তাৎপর্যপূর্ণ দিন। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। 1971 সালে 10 ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার। ঢাকায় তখন কারফিউ চলছে। এদিন ভারতীয় মিত্রবাহিনী ঢাকার রেডিও অফিস বোমা মেরে উড়িয়ে দেয়। বন্ধ হয়ে যায় সম্প্রচার। বোমা বর্ষণ চলে চট্টগ্রাম ও চালনা বন্দরে। 71-এর আজকের দিনে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া ও খুলনায় প্রচণ্ড লড়াই হয়। রংপুর ও দিনাজপুরের পাকিস্তান সেনারা বগুড়া ও রাজশাহী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের এই দিনে পাক হানাদার মুক্ত হয় ময়মনসিংহ, মাদারীপুর ও নড়াইল। 1971 সালের আজকের দিনে বিশিষ্ট খেতাবপ্রাপ্ত রুহুল আমিন শাহাদাত বরণ করেন। বাংলাদেশের গানবোট পদ্মা ও পলাশ মংলা বন্দর হয়ে খুলনা শিপইয়ার্ডের কাছে বিমান হামলার শিকার হয়। এতে বহু নাবিক শাহাদাত বরণ করেন। এদিকে মুক্তিযুদ্ধকে নাছাত করার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশে বঙ্গোপসাগরে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর মালাক্কা প্রণালীতে অবস্থান নেয়। তবে তাতে খুব একটা সুবিধা করতে পারেনি হানাদার মিত্ররা। অন্যদিকে পরাজয়ের স্পষ্ট বার্তা পৌঁছে যায় পাক শিবিরে। জাতিসংঘ থেকেও সরকারিভাবে ঘোষণা করা হয় সাধারণ পরিষদ গৃহীত যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব পাকিস্তান মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিন ভারত ও বাংলাদেশের প্রবাসী সরকারের মধ্যে ভারতে বসবাসরত 1 কোটি শরণার্থী ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সমঝোতা চুক্তি হয়। মাসুদ রানা, নিউজ 24। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে যাদের অবদান 25%, সেই এসিবি উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে নিজ শক্তিতেই। কার্যকর সহযোগিতা তাদের এগিয়ে নিতে পারে অনেক দূরে। সরকারি প্রতিষ্ঠান এসিবি ফাউন্ডেশন মনে করে উদ্যোক্তাদের ঋণ সুবিধা সহজ করতে কাজ করছে তারা। সফল উদ্যোক্তারা মনে করেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য বিক্রির জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রয়োজন। সুলতান আহমেদের প্রতিবেদন। মেলায় ইশরাতের এই গোছানোর চেষ্টা ঠিক যেন গুছিয়ে দিয়েছে তার জীবনকেও। ব্যাংকার থেকে তিনি এখন একজন সফল ও স্বাধীন নারী উদ্যোক্তা, কাজ করছেন পাট পণ্য নিয়ে। এসিবি মেলায় তার প্রতিষ্ঠান তুলিকায় দেখা মিলবে হরেক রকম পাটের তৈরি পণ্য। তবে বিক্রি নিয়ে সন্তুষ্ট নন ইশরাত। প্রচুর উদ্যোক্তা এখানে এসছেন এবং প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে। নতুন নতুন মানুষ যখন ভিজিট করতে আসবে, ডেফিনেটলি ওনারা অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট পাবে। আপনারা যদি দেশীয় প্রোডাক্ট নিতে চান এবং আমাদের দেশে কত ভালো ভালো মানের কত ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে এটা দেখতে চাইলে অবশ্যই একবার এসএমই মেলায় ঘুরে যাওয়া উচিত।
তার মতো হাজারো নারী উদ্যোক্তা এখন স্বাবলম্বী হয়ে উঠেছে নিজ গুণে। এসএমই মেলায় দেখা মিলছে তাদের নিপুণ হাতে গড়া নানা পণ্য। কেউ কাপড়, কেউ চামড়া পণ্য, কেউ খাদ্যপণ্য নিয়ে অংশ নিয়েছেন এসএমই মেলায়। সারা দেশের লাখ লাখ উদ্যোক্তাদের বেড়ে ওঠার গল্পের কিছুটা শুনতে পাওয়া যাবে এখানে। যেহেতু কোভিডকালীন সময়ে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে, এই কারণে প্রাকৃতিক পণ্যের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রতি মানুষের নজর অনেক বেশি বেড়েছে। যদি পজিটিভ চিন্তা ভাবনাটা কাজ করে তাহলে এই সেক্টরটা কিন্তু দিন দিন গ্রো করবে, আর এখানে ওমেন এন্টারপ্রেনাররা কিন্তু অনেক ভালো কাজ করবে। এসএমই ফাউন্ডেশনের হিসেবে সারা দেশে উদ্যোক্তার সংখ্যা প্রায় ৮০ লাখ। করোনায় আবার ঝরে পড়েছেন অনেকেই। দেশের মোট কর্মসংস্থানের ৮০% তৈরি করছে এসএমই খাত। তবে সরকারি বেসরকারি সুবিধা কতটুকু মিলছে তাদের? সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর হিসেব বলছে ৬২% এসএমই উদ্যোক্তা পায় না ঋণ সুবিধা। আমাদের আর&ডি, ইনোভেশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখানে একটা বড় ঘাটতি আছে। আমাদের এসএমইরা যে পণ্যগুলো তৈরি করছে তারা যাতে তাদের পাবলিক প্রকিউরমেন্ট পলিসির সুযোগটা পেয়ে তাদের বাজারটা অন্তত স্থিতিশীল হয় এবং নিশ্চিত হয়। প্যাকেজ এই শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি বণ্টিত হবে এবং আমি আশা করি এর মধ্য দিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের নতুন ব্যবসা সম্প্রসারণ, বর্তমান ব্যবসার ক্ষেত্রে আর্থিক যে সংকট আছে তা মোকাবেলা করা এবং পণ্য এবং সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তৈরি পোশাক নয়, সুযোগ পেলে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেভাল ইনসাইট 10 স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু শিরোনামে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনীর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এবছর শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিন দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে খুলনা অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিস্থলে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন নৌ সদস্যরা। এ সময় 10 ডিসেম্বর 1971-এ পরিচালিত নৌ অপারেশন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতিচারণমূলক প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। দখলের কবলে যশোরের ফুটপাত। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ফুটপাত দখল করে যত্রতত্র করা হচ্ছে গাড়ি পার্কিং। এছাড়া সড়কের পাশেই রাখা হচ্ছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। যশোরের সড়ক মহাসড়কের 18টি রুটে দেখা যায় একই চিত্র। এর ফলে সড়ক হয়ে যাচ্ছে সংকীর্ণ, ঘটছে দুর্ঘটনা। সড়কে এমন অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কে ঢাকা রোড, মনিহার, শিক্ষা বোর্ড, খাজুরা স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের ফুটপাতে রাখা হচ্ছে সারি সারি গাড়ি। কোথাও রাখা হয়েছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। শুধু এই মহাসড়কেই নয়, যশোর মাগুরা, যশোর বেনাপোল মহাসড়ক সহ 18টি রুটের চিত্রই এমন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে সড়কগুলো সংকীর্ণ হয়ে পড়েছে, সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সেই গাড়িগুলো রাখার থেকে যানজট সৃষ্টি আছে, দুর্ঘটনার সম্ভাবনা আছে বেশি। এই যে গাড়িগুলো আমাদের দোকানদারি করতে সমস্যা আছে। প্রশাসন কি করতেছে? পরগুলো আসলে খুব কষ্টের ব্যাপার। আপনারা আসেন, আপনারা ডিফেন্স ধরে রাখেন, কেন গাড়ি এইভাবে তাল ভাই না? পৌর কর্তৃপক্ষ বলছে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টা আমাদের দৃষ্টিগোচরে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ট্রাফিক বিভাগকে বিষয়টি জানিয়েছি, তারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। সড়ক বিভাগ বলছে সড়কের পাশে অবৈধ ফুটপাত দখলকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। লিস্ট আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি এবং আমরা সময়ে সময়ে আমরা তাদেরকে নোটিশ প্রদান করা হয়, লিখিত নোটিশ প্রদান করা হয়। তো যখন তারা এই বিষয়ে কর্ণপাত না করে তখন আমরা সাধারণত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করি। জনদুর্ভোগ কমাতে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কালের কণ্ঠ শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুক্রবার সকালে গাইবান্ধা রেল স্টেশনে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।
রংপুর বিভাগের 8টি জেলার মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি শুরু হয়। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় গ্রুপ বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের সহযোগিতায় শুক্রবার থেকে গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়। প্রথম দিনে গাইবান্ধা স্টেডিয়াম এবং গাইবান্ধা রেল স্টেশনে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ করা হয় শিশুদের মাঝে। আগামী 10 দিন রংপুর বিভাগের জেলাগুলোতে 14,000 শীতার্ত মানুষ এই কার্যক্রমের আওতায় শীতবস্ত্র পাবে। আমাদের এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করছেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবান স্যার। এই শীতার্ত মানুষের মধ্যে আমরা যে কম্বল বিতরণ করছি, মানুষের মুখে আমরা বেশ কম্বল পেয়ে তাদেরকে অনেক হাসি খুশি দেখতে পাচ্ছি এবং তারা খুব আনন্দিত হচ্ছে যে এই শীতের মাঝে বসুন্ধরা গ্রুপ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে খুশি উপস্থিত অতিথিরা। তারা চান বসুন্ধরা গ্রুপ যেন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, সমাজসেবামূলক কাজ। এটি দুস্থ মানুষের জন্য একটা উপকারী, তারা উৎসাহী হবে আরো কাজ করার জন্য। এটা যেন পরবর্তীতে গাইবান্ধা অঞ্চলের জন্য যেন এই বসুন্ধরা গ্রুপ তাদের সাহায্যটা চালু রাখে। আমাদের এখানে অনেক দরিদ্র মানুষ রয়েছে। আমরা জানি গাইবান্ধায় যদি আপনারা বেশি বেশি করে দেন, আমাদের দরিদ্র লোকরা বিশেষভাবে উপকৃত হবে। রংপুর বিভাগের পরে খুলনা বিভাগে শুরু হবে বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি ট্রেলার ও ট্রাকের সংঘর্ষে অন্তত 53 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 54 জন। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের নাগরিক সুরক্ষা পরিষেবা জানায়, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, বিদেশি নাগরিকও ছিলেন। স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, ট্রেলারের মধ্যে থাকা অধিকাংশ অভিবাসন প্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া। এক টুইট বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড। হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। সংবাদের এই পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। জানাবো ক্লেমনের সৌজন্যে খেলার খবর। বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডে পৌঁছেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় দল। বুধবার রাত 1টা এমিরেটসের বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় মুমিনুল হকের দল। এবছরের ফেব্রুয়ারি থেকে মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল। সেবার 3 ওয়ানডের পাশাপাশি খেলেছিল 3টি টি20। এবারের সফরে শুধু 2টি টেস্ট খেলতে যাচ্ছে। নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। প্রজাপতি মেলার খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই মেলার আয়োজন করে প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। মেলা উপলক্ষে সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাভার থেকে নাজমুল হুদার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। নানা প্রজাতির প্রজাপতি দেখতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বছরে অন্তত একটা দিন প্রজাপতির সঙ্গে কাটাতে পরিবার ও স্বজনদের নিয়ে ছুটে এসেছিলেন অনেকেই। সত্যি বলতে ফ্রেন্ড সার্কেলের সাথে আসছি তো অনেক বেশি এনজয় করবো ইনশাল্লাহ।
এইটুকুই দেখছি এখন পর্যন্ত আরো দেখা বাকি আছে। সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে দেখা হবে, সকাল খুব ঘুরে বের হবো দেখবো, তো এই জন্য বের হলাম, দেখলে ভালো লাগতেছে। প্রজাপতি দেখতে কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে, ফ্রেন্ডদের সাথে আসছি, আর ভালোই লাগছে। 10 বছর ধরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির প্রাণীবিদ্যা বিভাগ। নানা রঙের প্রজাপতি দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। তো আমরা এত বোকার মতো ফসল অথবা আমাদের আশেপাশে পোকামাকড় মারার জন্য এত রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছি যে পোকামাকড়ের প্রায় 90% শেষ। আমরা চাই যে যারা শিক্ষার্থী, বিশেষ করে শিশু কিশোর, তারা প্রজাপতি কাছ থেকে দেখে প্রজাপতি চিনুক, প্রজাপতির যে ভূমিকাটা আছে আমাদের ফরেস্টে এটা জানুক এবং তারা সংরক্ষণে এগিয়ে আসুক। সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রজাপতি, তাই সবাইকে সচেতন করতেই এমন আয়োজন, জানান আয়োজকরা। গাছপালা এবং আমাদের পরিবেশকে এতই অবজ্ঞা করেছি, যার কারণে আজকে কিন্তু ওরা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং অনেক প্রজাতি নিঃশেষ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।